হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু সিগমা স্টোরি। আমাদের আশেপাশে এমন অনেক ভালো মানুষের মুখোশ পরা লোক থাকে যাদের আমরা সহজে চিনতে পারি না, যারা আমাদের ব্যবহার করেই হয়ে ওঠে সমাজের উচ্চ পদের মাথা। এমনই এক মন্ত্রীর বাসায় রেড দেয় একজন অনেস্ট ইনকাম ট্যাক্স অফিসার। তো আজকে এক্সপ্লেইন করতে যাচ্ছি রেড 2 মুভিটি। যারা ইতিমধ্যেই রেড মুভিটি দেখেছেন তাদের জন্য রেড 2 মুভির এক্সপ্লেনেশনটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো মুভি শুরুতেই আমরা পাটনায়কের ইনকাম ট্যাক্স টিমকে দেখতে পাই, যারা রাজস্থানের এক মহারাজের বাসায় রেড মারতে গিয়েছিল, কারণ রাজা ট্যাক্সের টাকা মেরে অবৈধ সম্পত্তির পাহাড় করে তুলেছিল। রেডের ভয়ে রাজা নিজের সব টাকা এবং গোল্ড পিছনের দরজা দিয়ে ট্রাকে করে সরিয়ে ফেলার চেষ্টা করে। এমনকি রেডে আসা ইনকাম ট্যাক্স অফিসারদেরকে ভয় দেখানোর জন্য তাদের উপর ফায়ারিংও করায়। রাজা মনে করেছিল তার অবৈধ মালামাল কখনোই তারা আর ধরতে পারবে না, কিন্তু পাটনায়ক তো এটার জন্যই ওয়েট করছিল। পাটনায়ক তখন তার অফিসারদের নিয়ে মহলের পিছনের রাস্তা দিয়ে বের হওয়া গাড়িগুলোকে আটক করে, ট্রাকে থাকা সব অবৈধ টাকা পয়সা এবং গোল্ড সিজ করে নেয়। রাজা এই কথা জানতে পারলে পাটনায়কের কাছে তার একজন লোক পাঠায়। রাজার লোক পাটনায়কের সাথে ডিল করতে চায় যে কোনো ভাবে রাজার টাকা উদ্ধার করতেই হবে। রাজার লোক পাটনায়কের সাথে রাজার টাকা উদ্ধার করার জন্য ডিল করতে চায়। রাজার লোক পাটনায়ককে বলে, আপনি যত টাকা চান আমরা আপনাকে দিতে রাজি আছি, শুধু রাজা সাহেবের টাকাগুলো ফেরত পাবার ব্যবস্থা করে দিন। পাটনায়কের সাথে তখন তার 2 কোটি টাকার ঘুষের ডিল হয়। পাটনায়ক বলে টাকা দিয়ে টাকা নিয়ে যাবেন। এর পরের দৃশ্যে আমাদেরকে তাওজিকে দেখানো হয়। রেড 1 মুভিটি দেখে থাকলে আপনারা জানবেন যে তাতে পাটনায়ক তাওজির বাসাতে রেড মেরে তার সকল অবৈধ সম্পত্তি সিজ করেছিল। বর্তমানে তাওজি এখন জেলে বন্দি অবস্থাতে আছে, কারণ সে ইনকাম ট্যাক্স অফিসারকে মারতে চেয়েছিল। এরপর দেখানো হয় রাজার কাছ থেকে ঘুষ নেবার অপরাধে ডেপুটি কমিশনার অফ ইনকাম ট্যাক্স পাটনায়ককে ভোজপুরে ট্রান্সফার করে দেওয়া হয়। নিউজ পেপারে এই নিউজ দেখে তার ওয়াইফ হাসে। এর মানে হচ্ছে এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। পাটনায়ক তার স্ত্রী এবং বাচ্চাকে নিয়ে তখন ভোজপুরে চলে যায়। ভোজপুরে এন্টার করার সাথে সাথেই পাটনায়ক সেখানে দাদা ভাইয়ের বড় বড় ব্যানার দেখতে পায়, যাতে দাদা ভাইয়ের বিভিন্ন প্রশংসার কথা লেখা ছিল। এরপর আমাদেরকে দাদা ভাইকে দেখানো হয়, যে কিনা ভোজপুরের অনেক বড় একজন ক্যাবিনেট মিনিস্টার, যে তার মাকে ভগবানের চেয়েও বেশি শ্রদ্ধা করত। দাদা ভাই সবসময় মানুষের উপকারের জন্য এগিয়ে আসতো। দাদা ভাইকে তাই পুরো ভোজপুরের সবাই অনেক ভালোবাসে এবং শ্রদ্ধা করে। ভোজপুরে পাটনায়ক নতুন অফিসে জয়েন করে তার সব কলিগদের সাথে দেখা করে। তখনই সেখানে থাকা এক অফিসার পাটনায়ককে তার ঘুষ খাবার নিউজটি নিয়ে খোঁচা মেরে কথা বলে। পাটনায়ক তার কথা শুনে অনেক রেগে যায়, কিন্তু তাকে কিছুই বলে না। পরের দিন পাটনায়ক তার ফ্যামিলিকে সাথে নিয়ে দাদা ভাইয়ের ফাউন্ডেশনটি ঘুরতে যায়, যেখানে পাটনায়ক সবকিছু সন্দেহর চোখে দেখতে থাকে। দাদা ভাই নিজে তাকে এসে রিসিভ করে এবং তাদেরকে ফাউন্ডেশন ঘুরে দেখায়। পাটনায়ক ফাউন্ডেশন ঘুরে দেখার সময় তার ছোট নোটবুকে কি যেন নোট করে নিচ্ছিল। পাটনায়ক এরপর সেখানকার লোকাল মানুষদের সাথে কথা বলে এবং দাদা ভাইয়ের কাহিনী জানতে চায়, যে দাদা ভাই এত বড় পজিশনে কি করে এলো। এক জুতার দোকানে জুতা কিনতে গেলে পাটনায়ক দোকানদারের সাথে কথায় কথায় দোকানদার তাকে জানায় দাদা ভাই এই দোকানটি তাকে গড়ে দিয়েছে। আরো জানায় এমন একটি জুতার দোকান আগে দাদা ভাইয়েরও ছিল। এক সময় দোকান লসে গেলে দাদা ভাই তার দোকান বেচার টাকা দিয়েও মানুষদের সেবা করে। দাদা ভাই মানুষদের জন্য এতটাই করে যে সবাই মিলে দাদা ভাইকে ইলেকশনে দাঁড়াতে বলে। দাদা ভাই টিকিট নেবার জন্য তখন সিএম এর বাসায় যায়। সিএম এর কাছে তার দল থেকে ইলেকশন লড়ার টিকিট চাইলে সিএম তাকে অপমান করে ঘর থেকে বের করে দেয়। এরপর দাদা ভাই পাবলিক সাপোর্টে নির্দলীয়ভাবে ইলেকশন লড়ে, যাতে সে জিতেও যায়। এরপর দাদা ভাই নিজের সাথে সিএম এর পার্টিরও কজন মন্ত্রীকে নিয়ে নেয়।
তখন পার্টিকে বাঁচানোর জন্য সিএম কে নিজেই তার কাছে এসে ক্ষমা চেয়ে তার সাথে হাত মেলাতে হয়। এরপর থেকেই আজ পর্যন্ত দাদা ভাইয়ের এত বড় সাম্রাজ্য গড়ে উঠেছে, আর এখন তো তিনি ক্যাবিনেট মিনিস্টার হয়ে গেছেন। এসব শুনে পাটনায়ক দাদা ভাইয়ের ট্যাক্সের সব কাগজপত্র বের করে। অফিসে ট্যাক্সের কাগজপত্র চেক করার সময় সেখানে সে কোনো ঝামেলাই খুঁজে পায় না। পাটনায়ক এসবে ভাবে যে এত নেকবান্দা তো কেউ হতেই পারে না, যার কোনো কিছুতেই কোনো খুঁত নেই। পাটনায়ক এবার পার্সোনালি দাদা ভাইয়ের সব এলাকার উপর নজর রাখা শুরু করে। এক সময় পাটনায়কের নজর পড়ে একটি আখ খেতে, যা কিনা ছিল দাদা ভাইয়ের। পাটনায়ক লক্ষ্য করে সিজন শেষ হবার পরেও সে জমির আখ কাটা হয়নি। চারিপাশে খবর নিয়ে পাটনায়ক জানতে পারে যে দাদা ভাই প্রতি বছরই তার এই ক্ষেতের আখ কাটে না, বরং এভাবেই রেখে দেয়। পাটনায়ক এতে মনে মনে ভাবে কিছু না কিছু তো দাদা ভাই এই জমিতে লুকিয়ে নিশ্চয়ই রেখেছে। এর পরের সিনে দেখানো হয় যে পাটনায়ক অফিসে সব স্টাফদের ডেকে তাদের সাথে কথা বলছে। পাটনায়ক সবাইকে এবার এই জায়গায় তার ট্রান্সফার হবার কারণ বলতে থাকে। আসলে দাদা ভাই সম্পর্কে পাটনায়ক আগেই জানতে পারে, আর শুরুতে পাটনায়ক রাজার কাছ থেকে যে ঘুষ নিয়েছিল তাও তার প্ল্যানের অংশ। কারণ এভাবে পাটনায়কের ভোজপুরে ট্রান্সফার হয়ে আসাতে কারো কোনো সন্দেহ যেন তৈরি না হয়। ভোজপুরে ট্রান্সফার হয়ে আসার পর থেকেই দাদা ভাইয়ের ফাউন্ডেশনের উপরে পাটনায়ক তার নজর রাখছে। পাটনায়ক দাদা ভাইয়ের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে থাকে, যেন দাদা ভাইকে সে হাতে নাতে ধরতে পারে। তখন পাটনায়ক জানতে পারে যে দাদা ভাই ট্যাক্সের টাকা বাঁচানোর জন্য গরিব মানুষদের নামে অনেকগুলো কোম্পানি খুলেছে। এবার পাটনায়ক সব প্রমাণ হাতে নিয়ে তার সিনিয়র অফিসারের কাছে যায় এবং তাকে দিয়ে রেড মারার জন্য ওয়ারেন্ট পেপারে সাইন করায়। সিন চলে আসে বর্তমানে। পাটনায়ক তার টিমের সবাইকে বলে, আজ আমাদের দাদা ভাইয়ের ঘরে রেড মারতে যেতে হবে। যা শোনা মাত্রই টিমের সবার তো হাওয়া টাইট হয়ে যায়, কিন্তু তারা তো পাটনায়ককে মানা করতে পারবে না, কারণ তা করলে তাদের কারো আর চাকরি থাকবে না। এরপর পুরো টিম নিয়ে পাটনায়ক দাদা ভাইয়ের বাসায় পৌঁছায়, কিন্তু অবাক করা বিষয় যে দাদা ভাই তার বাড়ির দরজায় আগে থেকেই তাদের জন্য ওয়েট করছিল। উল্টো দাদা ভাই নিজের ঘর রেড মারার জন্য তাদেরকে হেল্প করতে থাকে। রেড মারার পর তাদের হাতে দুর্ভাগ্যবশত কিছুই লাগে না। এতক্ষণে সাধারণ জনতা দাদা ভাইয়ের বাসায় রেড দেবার কারণে ক্ষিপ্ত হয়ে ওঠে। সেখানে তারা পাটনায়ক এবং তার টিমের অফিসারদেরকে মারতে চায়, কিন্তু দাদা ভাই এসে সবাইকে শান্ত করে সেখান থেকে যেতে বলে। দাদা ভাই এবার পাটনায়ককে বলে, তুমি জবে থেকে ভোজপুর এসেছো, আমরাও তোমার উপর নজর রাখছি। এজন্যই তুমি আসার আগে সব মালামাল এখান থেকে সরিয়ে ফেলেছি। এখানে দাদা ভাই কতটা চালাক প্রকৃতির লোক তার পরিচয় আমরা পাই। দাদা ভাই তখন পাটনায়ককে বলে, সে আখ খেতে থাকা সকল টাকা পয়সাও সে তার লোক দিয়ে তুলে অন্য জায়গাতে শিফট করে দিয়েছে। এসবে পাটনায়কের তো অনেক রাগ ওঠে, কিন্তু সে কিছুই করতে পারে না। পাটনায়ক তখন দুঃখ ভরা মন নিয়ে তার টিম নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর পাটনায়ক দেখে যে ক্যাবিনেট মিনিস্টারের বাসায় অযথা অকারণে রেড দেবার কারণে তাকে সাসপেন্ড করা হয়েছে। এসবে পাটনায়ক কিছুই না বলে চুপচাপ অফিস থেকে বের হয়ে আসে। অন্যদিকে তাওজিকে দেখানো হয়, যে কিনা বেল নিয়ে জেল থেকে বেরিয়ে এসেছে। আমরা শুনতে পারি তাওজি তার লোকদের বলছে, এই পাটনায়ক এভাবে চুপচাপ বসে থাকার লোক নয়, নিশ্চয়ই সে বড় কোনো প্ল্যান করছে। সিন চলে আসে পাটনায়কের কাছে। পাটনায়ক চুপচাপ বসে বসে কি যেন ভাবছিল। হঠাৎ করেই তার মাথাতে আসে দাদা ভাইয়ের ওইখানে রেড দেবার সময় এক লোক তাকে একটি কাগজ দিয়েছিল, যাতে লেখা ছিল নেহা রাঠোর। পাটনায়ক এখন নেহা রাঠোরের খোঁজ দিতে থাকে। কিছুদিন পর পাটনায়ক এমন একটি খবর জানতে পারে যাতে তার হোশ উড়ে যায়। আসলে নেহা রাঠোর এক সময় দাদা ভাইয়ের গার্লফ্রেন্ড ছিল, যে কিনা মারা গেছে, কিন্তু কাহিনী ছিল অন্য কিছু। এই দাদা ভাই মেয়েদেরকে চাকরি দেবার কথা বলে তাদের সাথে অপকর্ম করত এবং দাদা ভাই লোকদের ফাঁসিয়ে কম দামে তাদের জমিও কিনে নিত। মেয়েরা গরিব হবার কারণে কাউকে সাহস করে কিছু বলতে পারত না। ঠিক এমনটাই হয়েছিল নেহা রাঠোরের সাথে।
আর নেহা রাঠোর এর বিরুদ্ধে আওয়াজ তোলায় দাদা ভাই তাকে মেরেই ফেলে এবং তা সুইসাইড নাম দিয়ে চালিয়ে দেয়। পাটনায়ক নিজে সেই নির্যাতিত মেয়েদের একজনের সাথে ফোন করে কথা বলে এবং তাকে দাদা ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিতে বলে, কিন্তু ভয়ে সেই মেয়ে রাজি হয় না। এসব সম্পর্কে পাটনায়কের ওয়াইফও জানতে পারে। অন্যদিকে আমরা দাদা ভাইকে দেখতে পাই যে আজও চাকরি দেবার নাম করে একটি মেয়ের সাথে অপকর্ম করে, আর অসহায় মেয়েটি এতে কিছুই বলতে পারে না। পাটনায়ক এবার এমন এক উকিলের কাছে যায় যে কিনা ছিল চরম লেভেলের একজন বেঈমান টাইপের লোক, যে টাকার জন্য যে কোনো কিছু করতে পারত। পাটনায়ক তখন টাকা খাইয়ে সেই উকিলকে দিয়ে দাদা ভাইয়ের বিরুদ্ধে চাকরি দেবার নামে মেয়েদের সাথে অপকর্ম এবং জমি দখলের জন্য কোর্টে পিআইএল করায়। পিআইএল এর কথা জানতে পেরে দাদা ভাই এবার অনেক রেগে যায়। এমনটা হলে তো দাদা ভাইয়ের নাম খারাপ হয়ে যাবে। অন্যদিকে আমরা অন্য একটি অফিসারকে দেখতে পাই যে কিনা পাটনায়কের স্থানে সেই অফিসে ট্রান্সফার হয়ে এসেছিল। ডিউটিতে জয়েন করার প্রথম দিনই সে দাদা ভাইকে তেল মারতে শুরু করে আর বলে, আপনি আমার দিকে নজর রাখলে আমিও বিনিময়ে আপনার উপর কোনো আঁচ আসতে দিব না, যাতে দাদা ভাইও রাজি হয়ে যায়। সেই অফিসারের নাম হলো বাব্বান। পরের দিন বাব্বান তার এক অফিসারের কাছ থেকে জানতে পারে যে কাছেরই একটি লোকেশনে একটি জায়গায় অনেকগুলো অবৈধ টাকা এবং গোল্ড রয়েছে, আর তার মালিক দাদা ভাইয়ের শত্রু। বাব্বান নিজেও একজন খুব লোভী প্রকৃতির লোক ছিল। বাব্বান টাকার লোভে সেখানে রেড মারতে যায় এবং সেখান থেকে অনেক অবৈধ টাকা এবং গোল্ড উদ্ধার করে, আর মনে মনে ভাবতে থাকে যে এর অর্ধেক তো আমি সহজেই মেরে দিব। আসলে এই সব ছিল দাদা ভাইয়ের, তার কোনো শত্রুর নয়। বাব্বানকে এই ইনফরমেশনটি আসলে পাটনায়ক নিজেই দিয়েছিল। এইগুলো ছিল সেই আক্ষেপ থেকে সরিয়ে ফেলা অর্থ সম্পদ। দাদা ভাই এসব জানতে পেরে খুব রেগে যায় আর বাব্বানকে তার বাসায় ডেকে পাঠায়। বাব্বান সেখানে দাদা ভাইকে সরি বলে আর বলে, সরকার তো রেডের বিষয়ে অনেক স্ট্রিক্ট হয়ে গেছে, আপনি এক কাজ করেন, যে জায়গাগুলোতে আপনার মালামাল আছে তার একটা লিস্ট আমাকে দিয়ে দিন। আমি পার্সোনালি সে জায়গাগুলোর খেয়াল রাখবো যেন কোনোভাবেই সেখানে রেড না পড়ে। দাদা ভাই তো আর এত বোকা কোনো লোক নয়, সে এই সম্পর্কে বাব্বানকে কিছুই বলে না। দাদা ভাই নিজেই ভোজপুর থেকে সব টাকাগুলো অন্য জায়গাতে ট্রান্সফার করা শুরু করে দেয়। এই সুযোগ কাজে লাগিয়ে পাটনায়ক ইনফরমেশন দিয়ে অনেক লোকেশনে রেড করিয়ে অনেকগুলো টাকাও সিজ করায়। এই পর্যায়ে মুভির মেইন টুইস্ট রিভিল হয়। আমরা জানতে পারি যে পাটনায়ক এই সব ইনফরমেশন যার কাছ থেকে জানতে পারে সে হলো দাদা ভাইয়ের নিজের পিএস নিজেও একজন কারাপ্টেড মানুষ ছিল। পাটনায়ক তার সাথে কথা বলে তার ভেতরের ভালো মানুষটিকে জাগিয়ে তোলে, যার কারণে পিএস তাকে সব ইনফরমেশন দিয়ে হেল্প করছিল। দাদা ভাই যখন এ সম্পর্কে জানতে পারে তখন সে পিএস কে অনেক মেরে সেখান থেকে সরিয়ে অন্য জায়গাতে পাঠিয়ে দেয়। অন্যদিকে পাটনায়কের ওয়াইফ সেই মেয়েগুলোর সাথে দেখা করে যাদের সাথে দাদা ভাই বিভিন্ন অপকর্ম করেছিল। পাটনায়কের ওয়াইফ তাদেরকে বোঝায় যে তাদের দাদা ভাইয়ের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত, না হলে দাদা ভাই তো এভাবেই তার অপকর্ম চালিয়ে যাবে। অন্যদিকে দাদা ভাইকে দেখানো হয় যে কিনা তার বিরুদ্ধে পিআইএল করা উকিলের সাথে ফোনে কথা বলছিল। দাদা ভাই উকিলকে 5 কোটি টাকা দিয়ে নিজের পিআইএলটি তুলে নিতে বলে এবং সিন চলে আসে বর্তমানে কোর্টে, যেখানে দাদা ভাই ভাবে উকিল তো আমারই পক্ষে কথা বলবে, কিন্তু কোর্টে সম্পূর্ণ ঘটে উল্টা কাহিনী, যেখানে উকিল কোর্টকে একটি রেকর্ডিং শোনায়। সেই রেকর্ডিং এ দাদা ভাই উকিলকে 5 কোটি টাকা দিয়ে পিএল শেষ করার কথা বলছে। তখন উকিল দাদা ভাইয়ের বিরুদ্ধে সব এলিগেশন দিতে থাকে, যেমন দাদা ভাই নিজের প্রেমিকাকে মেরেছে এবং বাকি মেয়েদের সাথে অপকর্ম করেছে। তখন উকিল জজের কাছে আবেদন করে যে কেস চলাকালীন সময়ে দাদা ভাইকে ভোজপুর থেকে দূরে রাখা হোক, যেন কেস চলাকালীন সময়ে দাদা ভাই কাউকে ভয় দেখিয়ে কেসের মোড় ঘুরাতে না পারে। তখন জজ উকিলের আবেদন মঞ্জুর করে। পাটনায়ক এতে কিছুটা হলেও খুশি হয়। আসলে পাটনায়ক আগেই উকিলকে সব বলে রেখেছিল যে দাদা ভাই তাকে অনেকগুলো টাকা অফার করতে পারে,
আর উকিল তার কাছে কল আসলে তার রেকর্ডিং করে ফেলে। দাদা ভাই তো বসে থাকার মানুষ না, নিজের পাওয়ার খাটিয়ে সে কোর্টের অর্ডারটি বাতিল করিয়ে দেয়। এবার পাটনায়ক তার হেড অফিসারের কাছে গিয়ে তাকে দাদা ভাইয়ের ঘরে রেড মারার জন্য অনুমতি চেয়ে বসে, আর হেড অফিসারকে তার সাসপেনশন অর্ডারটি স্থগিত করতে বলে। সে বলে, আমি এবারে রেডে 500 কোটি টাকা সিজ করব, আর আমি যদি এটা না পারি তাহলে জীবনে আর কোনোদিনও রেড মারতে যাব না। হেড অফিসার তার কথা শুনে তার উপর থেকে সাসপেনশন অর্ডারটি সরিয়ে নেয় এবং তাকে তার পোস্ট ফিরিয়ে দেয়। এই পর্যায়ে আরো একটি টুইস্ট সম্পর্কে আমরা জানতে পারি, তা হলো পাটনায়কের বদলে যে বাব্বান এখানে ট্রান্সফার হয়ে এসেছিল সে পাটনায়কেরই নিজের লোক ছিল। বাব্বান তখন পাটনায়ককে জানায়, স্যার আমি এতদিন ধরে দাদা ভাইয়ের সবকিছুর উপর নজর রেখেছি। দাদা ভাই তার ম্যাক্সিমাম টাকা ভয়ে তার নতুন হোটেলে লাগিয়ে দিয়েছে, সেখানে গেলে কিছু পাওয়া যেতে পারে। এই কথা শুনে পাটনায়ক সেই হোটেলে রেড মেরে দেয়। দাদা ভাই তখন ইলেকশনের মিটিং এর জন্য সেই এরিয়ার বাইরে ছিল। পাটনায়ক এবং তার টিম তখন তার পুরো হোটেল তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু দুর্ভাগ্য যে তারা কিছুই পায় না। পাটনায়ক তখন ঠান্ডা মাথায় চিন্তা করতে শুরু করে। সে হোটেলের দেয়ালগুলোকে ভালোভাবে চেক করতে থাকে, আর এর মধ্যেই একটি দেয়ালের মধ্যে ফাঁপা অংশ পেয়ে যায়, আর সেই দেয়াল ভেঙে সেখানে অনেকগুলো টাকা এবং গোল্ড সিজ করে। দাদা ভাই তার হোটেলে ওয়াশরুমের সব নলগুলো গোল্ডের লাগিয়েছিল, আর তা জানতে পেরে পাটনায়ক এবং তার টিম সেসব সিজ করে নেয়। দাদা ভাই এসব জানার সাথে সাথে হোটেলের দিকে রওনা দেয় এবং সিএম কে কল করে রেডটিকে বন্ধ করতে বলে। তখনই আমরা একটি মজার দৃশ্য দেখতে পাই। সিএম এর পাশে বসেছিল তাওজি। রেড মুভিটি দেখে থাকলে আপনারা তো দেখেছেনই, তাওজির সাথেও ঠিক এমনটি হয়েছিল। বর্তমানে তাওজি সিএম কে শিখিয়ে দেয় যে দাদা ভাইকে বলতে এ সবকিছু উপরের মহলের অর্ডারে হচ্ছে, এখানে সিএম এর কিছুই করার নেই। সিএম এর কাছ থেকে না শুনে দাদা ভাই পিএম কে কল করে বসে, কিন্তু পিএম তার কল রিসিভ করে না, কারণ এতে পিএম এর নামও খারাপ হতে পারত। এতে দাদা ভাই অনেক রেগে যায় এবং ভোজপুরের জনগণকে পাটনায়কের বিরুদ্ধে লেলিয়ে দেয়। তখন লোকেরা জোর করে হোটেলে ঢুকতে থাকে। পাটনায়কও তখন বুঝতে পারছিল না যে কি করে নিজেদের লোকদের প্রাণ বাঁচাবে। সেই হোটেলে তারা দাদা ভাইয়ের পিএস কেও খুঁজে পায়। আসলে তাকে দাদা ভাই এই হোটেলে বন্দি করে রেখেছিল। কোনো রাস্তা না দেখে পাটনায়ক বিল্ডিং এর উপর থেকে তার টিমকে টাকা ছুঁড়ে মারতে বলে এবং লোকেরা সবকিছু বাদ দিয়ে টাকা কুড়াতে শুরু করে। পাটনায়ক বলে, এই টাকাগুলো তো সাধারণ লোকেদেরই ছিল, আর তাদের প্রাপ্যটাই তারা পাচ্ছে। দাদা ভাই সেখানে পাটনায়কের কর্মকাণ্ড দেখে পুরোই অবাক হয়ে যায়। সেই হোটেলে দাদা ভাইয়ের এক এমপ্লয়ি ইনফরমেশন দেয় যে সেখানে থাকা এক পুকুরের নিচে অনেক গোল্ড আছে। তখন পাটনায়ক তার টিম দিয়ে পুকুরে থাকা গোল্ডকেও উদ্ধার করে। এভাবেই দাদা ভাইয়ের সমস্ত টাকা পয়সা সব সিজ হয়ে যায়। দাদা ভাইয়ের সব সিজ করা সম্পত্তির মূল্য 500 কোটি টাকার বেশি হবে। এসব দেখে দাদা ভাই তার লোকজন নিয়ে এবার পাটনায়কের উপর হামলা করতে যায়, কিন্তু সে সময় দাদা ভাইয়ের মা সেখানে চলে আসে, আর তার মার সাথে সেই মেয়েগুলোও থাকে, যাদের দেখে দাদা ভাই সম্পূর্ণ ঘাবড়ে যায়। তখন রিভিল হয় পাটনায়কের ওয়াইফ সে মেয়েগুলোকে কনভিন্স করে তাদের নিয়ে প্রথমেই দাদা ভাইয়ের মার কাছে নিয়ে যায় এবং তার মাকে সব সত্য কথা জানায়। সব জেনে দাদা ভাইয়ের মা তো পুরোটাই ভেঙে পড়ে। দাদা ভাইয়ের মা গাড়ি থেকে নেমে সবার সামনে নিজের জুতা খুলে তার নিজের মাথায় তুলে নেয়। এই দৃশ্যটি অনেক ইমোশনাল ছিল। দাদা ভাই খারাপ লোক হলেও তার মাকে অনেক শ্রদ্ধা করত। দাদা ভাই দৌড়ে তার মার কাছে এসে হাত থেকে জুতা নিয়ে নেয়, আর তার কৃতকর্মের জন্য তার মার কাছে মাপ চাইলে তার মা সবার সামনে তাকে জোরে এক চড় মারে আর সেখান থেকে চলে যায়। দাদা ভাই পুরো ভেঙে পড়ে, কারণ তার মা সব জেনে গেছে। তার হাতে থাকা মায়ের জুতা জোড়া নিয়ে সে বসে কাঁদতে থাকে। দাদা ভাই চুপচাপ পুলিশের সাথে তখন পুলিশ স্টেশনে চলে যায়
এখন পাটনায়ক সেই বুড়ো লোকটির সাথে দেখা করতে আসে, যে তাকে নেহা রাঠোর লেখা কাগজটি দিয়েছিল। আসলে এই লোকটি ছিল নেহা রাঠোরের দাদা। তিনি আসলে সত্যটা পুরো দুনিয়ার সামনে আনতে চেয়েছিলেন। এরপর সিদ চলে আসে দাদা ভাইয়ের কাছে, যে কিনা এখন জেলে বন্দি ছিল। সেখানে তার দেখা হয় তাওজির সাথে। তাওজি তো বেলে বাইরে বেরিয়েছিল, তার বেলের সময় ফুরিয়ে যাওয়ায় এখন তাওজিও আবারও জেলে এসেছে। এই সিনে তাওজি দাদা ভাইয়ের দিকে হাত বাড়ায়, আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তার মানে ভবিষ্যতে তাওজি এবং দাদা ভাই মিলে পাটনায়কের বিরুদ্ধে রিভেঞ্জ দিতে পারে। তো মুভির এক্সপ্লেনেশন আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর এই রকম আরো অনেক মুভির এক্সপ্লেনেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আবারও দেখা হবে নতুন কোনো স্টোরি নিয়ে, নতুন কোনো এক্সপ্লেনেশনের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।